প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাজিমাত করলেন 3টি দেশে একই সাথে। প্রথমে চায়না, তারপরে ভারত, তারপরে মায়ানমার। গত কয়েকদিনের ভিতরে এই 3 দেশের সরকার প্রধান যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ঝুঁকে পড়েছেন, তা থেকে আমরা বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব যোগ্যতায় আজ বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছেন। এই যে ছবিটা দেখছেন, নরেন্দ্র মোদী সাহেব বসে আছেন, পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বসে আছেন। আপনারা যদি তাদের বসার ভঙ্গিমাটা দেখেন, তাহলে আপনারা অনেক কিছু জেনে যাবেন, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো। নরেন্দ্র মোদী সাহেব ক্রস লেগে বসে আছেন, মানে পাটাকে ক্রস করে বসে আছেন। আর আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্ট্রেইট লেগে বসে আছেন, মানে সোজাসুজি পা দিয়ে বসে আছেন। আপনি প্রশ্ন করতেই পারেন, ভাই এটা আবার কোন ধরনের কথা কইতেছেন? ক্রস লেগ আর স্ট্রেট লেগে বসে আছে তো কি হয়েছে? এটা নিয়ে কি আলোচনা শুনবো? হ্যাঁ ভাই, শুনতে হবে, এটা বুঝতে হবে। এটা একটা মারাত্মক জিনিস, যেটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং 2025 সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। যদি সে বিদায় সময় মতো না দেয়, তাহলে ঈদের পরে আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা। যারা এই আন্দোলন করতে চায়, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থায় যাতে খুঁটা গেড়ে বসে থাকতে না পারেন, তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে দেন। আমি যখন নিউজটি করছি, তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন। এই বৈঠকটার বেশ কয়েকটি দিক আছে। প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দিকটা, ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থেকে এই বৈঠকটা শুরু। কেউ কেউ বলছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এই যে ভারত, পাকিস্তান, চীন, তারপর হচ্ছে যে আপনার আশেপাশের রাষ্ট্রগুলোর তুলনায় মিয়ানমারের নিচে আমরা আছি, 37% এই যে শুল্ক চাপাই দেওয়া হয়েছে, এটা বেসিক্যালি সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য। আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না। আরো স্পষ্ট করে বলি, বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে, তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত, দল থেকে কিনা দেখে। অনেকে বলবেন কে আসবে? ভাইজান, কেউ কখনো আসিফ নাহিদের নাম জানতো জুলাই? জানতেন না। জাতীয় নেতা হয়ে গেল, এখন সেজন্য জিগান না। যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে, তাহলে কে আসবে? নেতা উত্থিত হইতে টাইম লাগে না। সবাইকে দিয়ে সব কাজ হয় না, এটা কিন্তু অবশেষে আমরা প্রমাণ পেয়েছি। কারণ আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমাদের রাষ্ট্রপ্রধান ছিল মেয়ে বা মহিলা। অবশেষে এই প্রথম, মানে আমার জন্মের পরে এই প্রথম দেখলাম ডক্টর ইউনূস বা একজন পুরুষ মানুষ আমাদের রাষ্ট্রপ্রধান হয়েছে। দেখেন, বিগত দিনে আমাদের রাষ্ট্রপ্রধান যে ছিল মহিলা মানুষ বা মেয়ে মানুষ, সেই সময়কালে আমাদের দেশের পরিস্থিতি বা দেশের অবস্থা কেমন ছিল। আর বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বর্তমানে রাষ্ট্রপ্রধান হয়েছে, তিনি একজন পুরুষ মানুষ। আর এখন বর্তমানে দেশের পরিস্থিতি, দেশের অবস্থা কেমন হয়েছে। আসলে দেখেন, মেয়ে মানুষের দ্বারা ভাই সব কিছু হলেও একটা রাষ্ট্রপ্রধান আসলে এটা কেমন যেন আমার কাছে মনে হয় না। কারণ মেয়ে মানুষ অতটা তো শক্তিশালী নয় ভাই, মেয়ে মানুষরা সবসময় দুর্বল। আর একজন পুরুষ মানুষ শক্তিশালী, তাদের বুকে সাহস থাকে বেশি, শক্তি থাকে বেশি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আলাদা একটা পার্সন, যেটা কিন্তু আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। যেই ডক্টর ইউনূসকে শেখ হাসিনা একসময় পদ্মা নদীর ব্রিজের উপর থেকে চুবাতে চেয়েছিল এবং বলেছিল যে এমনভাবে চুবাবো যেন চুবানি দেওয়ার পরে মরে না যায়, আবার উঠাবো, আবার চুবাবো, আবার উঠাবো, আবার চুবাবো, আবার টক করে ফেলে দেবো, নানান কথা বলেছিল শেখ হাসিনা। অথচ সেই শেখ হাসিনাই এখন হাবুডুবু খাচ্ছে গঙ্গার পানিতে এবং ডক্টর ইউনূস সাহেব সেই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছে এবং বাংলাদেশের ক্ষমতা তার হাতে এসেছে। ক্ষমতা হাতে আসার পরে একের পর এক ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসকে কীভাবে অপমানিত, লাঞ্ছিত করা যায় গোটা বিশ্বের কাছে এবং দেশের মানুষের কাছে কিভাবে একটা অপদার্থ হিসাবে প্রমাণিত করা যায়, সে চিন্তাও ভাবনা এবং সে কর্মকাণ্ড কিন্তু তারা ঘটিয়েছে। একের পর এক দেশের ভিতরে অস্থিতিশীলতা এবং একের পর এক দাবি নিয়ে মাঠে নামিয়েছে বিভিন্ন মানুষকে, কিন্তু কোনোভাবেই অবশেষে কাজ হলো না। অবশেষে ডক্টর ইউনূস সাহেবের বিজয়, আর একের পর এক তিনি চমক দেখাচ্ছে। যেই চমকগুলো দেখানোর পরেই কিন্তু বাংলাদেশের সাধারণ জনতা সহকারে টপ লেভেলের নেতাকর্মীরাও কিন্তু ডক্টর ইউনূসের দেশ চালানো নিয়ে বা ডক্টর ইউনূস যেইভাবে দেশ চালাচ্ছে এটা নিয়ে কিন্তু সবাই খুশি। এখানে আবার আরেকটা কথা, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কিন্তু বিএনপি নির্বাচন করে কিন্তু তাদের মুখে ফেনা উঠিয়ে ফেলেছিল। এখন কিছুটা কম ডক্টর ইউনূসে নির্বাচন দিবে কিনা, নির্বাচন না দিলে সমস্যা হবে, এরকম কথা বলে কিন্তু বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে যে নির্বাচন যদি ডক্টর ইউনূস না দেয় তাহলে ঈদের পরেই কিন্তু আমরা বড় ধরনের কোনো একটা গ্যাঞ্জাম পাকাবো, এরকম কথা বলা হয়েছিল, তাই না? তো এখনও পর্যন্ত কিন্তু মোটামুটি দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে উঠেছে, অন্যরকম পরিবেশ, অন্যরকম একটা ভাব এসেছে, তাহেরি বলে না।
তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আসলে ডক্টর ইউনূসের প্রতি মানুষের এতটা ভালোবাসা, এতটা আস্থা কোথায় থেকে এলো বলেন তো? বাইরে ডক্টর ইউনূস এমন একটা পার্সন যেটাকে শুধু বাংলাদেশ বা আশেপাশের দু একটা দেশ চেনে না ভাই, গোটা বিশ্ব চেনে থাকে। গোটা বিশ্বের কাছে ডক্টর ইউনূস একটা পরিচিত, কারণ আমরা এটা প্রমাণ হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছে সফর করতে, সেখানে ডক্টর ইউনূসকে যেইভাবে সম্মানিত করা হচ্ছে, যেইভাবে আমন্ত্রিত করা হচ্ছে, যেমন চীন সফরে গেল সেখানে কিন্তু তাকে লাল গালিচা দিয়ে বরণ করা হয়েছে, এবং থাইল্যান্ডের ব্যাংককে তাকে কিন্তু বিশেষ সংবর্ধনা দিয়ে কিন্তু তাকে মানে স্বাগতম জানিয়ে কিন্তু তাকে বরণ করা হয়েছে। এবং সেখানে নরেন্দ্র মোদী এবং তার নেতাকর্মীরা, আরও অনেক নেতাকর্মীরা কিন্তু সেখানে ডক্টর ইউনূস সাহেবকে মানে স্বাগত জানানোর জন্য বা ডক্টর ইউনূস সাহেবের জন্যই কিন্তু তারা বসেছিল। সেখানে ডক্টর ইউনূস সাহেব এন্ট্রি নেয় এবং নায়কের মতো গিয়ে কিন্তু সেখানে উপস্থিত হয়। তো এই প্রিয় দর্শক শ্রোতা, এই ডক্টর ইউনূস সাহেবের নানান চমকের কারণে কিন্তু এখন দেশের মানুষ ডক্টর ইউনূসের প্রতি নতুন একটা আস্থা ফেরত পেয়েছে, যার কারণে কিন্তু সবাই বলা বলি শুরু করেছে এখন ডক্টর ইউনূসকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। কেউ বলছে 5 বছরের জন্য, কেউ বলছে আজীবনের জন্য। প্রিয় দর্শক, আপনি কি চান, আজীবনের জন্য নাকি 5 বছরের জন্য? একটু বলবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আসলে ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখিয়েছি। আশা করি ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে সবগুলো ভিডিও আপনারা দেখে যাবেন। সকল আলোচকের আলোচনাগুলো কিছু কিছু অংশ আপনারা মূল আকর্ষণগুলো একটু শুনে যাবেন। হ্যাঁ, তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাজিমাত করলেন 3টি দেশে একই সাথে। প্রথমে চায়না, তারপরে ভারত, তারপরে মায়ানমার। গত কয়েকদিনের ভিতরে এই 3 দেশের সরকার প্রধান যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ঝুঁকে পড়েছেন, তা থেকে আমরা বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব যোগ্যতায় আজ বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছেন। আমরা সর্বপ্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, আমরা ব্যাংককের বৈঠকটা নিয়ে একটু ইত্তেফাক থেকে তুলে ধরছি আপনাদেরকে। আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানের আচরণ দেখেছি, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার শেখ হাসিনার অসম্মানের আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককের সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 5 এপ্রিল ব্যাংককে ইউনূস মোদীর বৈঠকের বিষয় নিয়ে এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত আনার সময়ে উনি কোনো নেতিবাচক অবস্থানে ছিলেন না, পজিটিভ ফেস বা পজিটিভ মাইন্ড উনার ছিল বলে জানালেন। তাই হাসিনাকে ঢাকায় প্রত্যাবর্তন করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরাও সবাই অপেক্ষা করছি হাসিনার বিচার দেখতে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের প্রশংসা করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোদী বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ইত্তেফাকের পাঠকদের জন্য প্রেস সচিব ফেসবুক পোস্টটি অনুবাদ তুলে ধরা হলো। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আপনার প্রতি তার অসম্মান আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। আর যখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করেন, তখন প্রতিক্রিয়ায় নেতিবাচক ছিলেন না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যাবর্তন করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব। এছাড়া এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। যেমন অধ্যাপক ডক্টর ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। প্রিয় দর্শক, এই জায়গায় চলে আসছে নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে স্বল্প সময়ে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুকারী ওনার বিজ্ঞতা, ওনার অভিজ্ঞতা, ওনার জ্ঞানের কাছে নরেন্দ্র মোদী একেবারে ধরাশায়ী হয়ে
সে যেন একটি ক্লাসের স্টুডেন্টের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কথাগুলো শ্রবণ করেছেন এবং প্রত্যেকটা কথাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপিট করেছেন সম্মানের সাথে। বাংলাদেশের জনগণকেও সে সম্মান দেখানোর কথা বলছেন। এখানে আগে অতীতে অনেক ভুল অনেক অন্যায় সে করেছে, সেই অন্যায়ের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ আমাদের কারো নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যদি তার ভুল আর অন্যায় স্বীকার করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারে, তার দেশ যেরকম শান্তিতে থাকবে, তার দেশের রাজনৈতিক পরিবেশ যেমন ফেরত আসবে, অনুরূপ আন্তর্জাতিক অঙ্গনে সে সম্মানিত হবে এবং বাংলাদেশের সাথে সে যত গাদ্দারি করবে তত তার নিজের দেশের ক্ষতি হবে। সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য তার একটা বিশাল পূর্ব অঞ্চল, ভারতের পূর্ব অঞ্চলকে রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সুসম্পর্কের বিকল্প আর কোনো রাস্তা নরেন্দ্র মোদীর হাতে নাই। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি চায়নার অবস্থা। চায়না ঘোষণা দিয়েছেন বিশাল বিনিয়োগের বাংলাদেশে, চায়নার বড় বড় ফ্যাক্টরিগুলার ব্রাঞ্চ হয়ে যাবে বাংলাদেশে, বাংলাদেশের জনগণ এখানে কাজ করবে, বাংলাদেশের মানুষরা এখানে কর্মসংস্থান পাবে এবং সেই কাজগুলা কমপ্লিট করে ভারতের যে 22 কিলোমিটার চিকেন নেক আছে সেটার উপর দিয়ে নেপাল হয়ে চায়নাতে আবার সেই মেকিং করা জিনিসগুলা চায়নাতে চলে যাবে, সেখান থেকে চায়না বিশ্ববাজারে ছড়িয়ে দেবে। আমরা সবাই জানি চায়না বিশ্ববাজারে সব কিছু সব বিজনেসে তারা এগিয়ে আছে, সেই কারণে তারা এখন বাংলাদেশে ফ্যাক্টরিগুলা করতে তারা মিলিয়ন নয় এখন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এটাই আমাদের জন্য চমক এবং এই চায়নার শুধু অর্থনৈতিক শক্তি না, সামরিক শক্তি সহ সকল শক্তি বাংলাদেশের পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আর আজকে মায়ানমার জান্তা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে তিনি জানিয়েছেন আগে 70,000 আর এখন 1,80,000, অলটুগেদার 2.5 লক্ষ রোহিঙ্গা একেবারে খুব স্বল্প সময়ের ভিতরে তারা ফেরত নেবে। রোহিঙ্গারা যে সেই দেশের নাগরিক সেই স্বীকৃতি দিয়ে বাকি যারা থাকবে প্রায় 5 লক্ষ 5.5 লক্ষ বাকি থাকবে। আমরা জানি টোটাল 8 লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে আছে, তারা সবাইকে ক্রমান্বয়ে রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে আরাকান রাজ্যে তাদের পৈতৃক ভিটাতে তাদের পৈতৃক বাড়িতে ফেরত নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আমি সেই কারণেই বলছি তিনটা দেশের বিজয়ের সময় মনে হচ্ছে যে গত এক সপ্তাহের ভিতরে বিজয়ের ধবনিতে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আমেরিকার সাথে আমরা জানি যে তার সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমানে এশিয়ার মধ্যে নয়, বর্তমান বিশ্বের ভিতরে ঘনিষ্ঠ অন্যতম ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং 2025 সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে ঈদের পরে আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা। যারা এই আন্দোলন করতে চায় তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থায় যাতে খুঁটা গেড়ে বসে থাকতে না পারেন, তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে দেন। কিন্তু জনমতের যে জরিপ এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে কথোপকথন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি সেটা হচ্ছে বাংলাদেশে আমরা সরকার পতনের আন্দোলন দেখেছি, সরকার বিদায়ের জন্য বিভিন্ন হরতাল দেখেছি, লং মার্চ দেখেছি, অবরোধ দেখেছি, অনবরত সকল জায়গায় একেবারে স্ট্রাইক দেখেছি, কোনো জায়গায় গাড়ি ঘোড়া কিছুই চলে নাই, যানবাহন সব বন্ধ ছিল, এমন আন্দোলন আমরা দেখেছি। কিন্তু এই প্রথম হয়তো বাংলাদেশের জনগণকে দেখতে হবে কোনো সরকারকে রক্ষার জন্য আন্দোলন। সেটা এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ বাংলাদেশের জনগণের আন্দোলন। এটা আমি আজকের অ্যাডভান্স বলে দিচ্ছি। একটা সময় আমার এই বক্তব্যকে আপনারা পারলে নিজেরা আবার স্মরণ করে প্রমাণ করিয়েন এবং দেখিয়েন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে, দেশি বিদেশি চক্রান্তের কোনো অভাব নেই। বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কোনো মূল্যে এই সরকার জানে বিদায় নিতে পারে তার ব্যবস্থা পার্শ্ববর্তী দেশ করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো তারা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই থাকুক এবং তিনি যাতে সুষ্ঠু ধারায় একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারেন এটা রাজনৈতিক দল চাইলেও বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল বা কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লম্বা সময়ে রাখার সুযোগ নেই, সংস্কার প্রক্রিয়াগুলো একেবারে চূড়ান্তভাবে খুব বেশি প্রয়োজন নেই, বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে পারলেই অনেকে হাঁপ ছেড়ে বাঁচতে পারেন এবং সে কারণেই আন্দোলনের ঘোষণা আসছে। কিন্তু আমি গত কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে অফলাইনে মানুষের কথোপকথনে যেটা অনুভব করছি, বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের চাইতেও তারা খুব বেশি প্রয়োজন বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এ নিয়ে আমি লম্বা একটা ভিডিও দিয়েছিলাম যে লম্বা সময় থাকলে কি কি ঝুঁকি আছে, কি কি নাই, কি হতে পারে কি না হতে পারে। কিন্তু এর বাহিরেও আজকের বিশ্লেষণটা একটু ব্যতিক্রম এজন্য যে মানুষের আসলে অনুভূতিটা কি, মানুষের কনসেপ্টটা কি। যেই মানুষ নির্বাচনের জন্য গত 16 বছর লড়াই করেছে, যেই মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে, যেই মানুষ আওয়ামী হাসিনার সকল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য, ঠিক একই মানুষ বাংলাদেশের হঠাৎ করে তাদের কি হলো যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি ক্ষমতা থেকে নামাইতে চান আপনার বিরুদ্ধেই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা একজন দুইজনে করবে না,
সংখ্যাগরিষ্ঠ জনগণই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারে, হরতাল করতে পারে, অবরোধ করতে পারে, তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করণীয় সবকিছু করতে পারে বলে আমার কাছে ইদানিং মনে হচ্ছে। আমরা বিভিন্ন সমাজের যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, আপনি পুলগুলো যদি তাকান, তাদের ওখানে দেখবেন যে আপনি কি দ্রুত নির্বাচন চান, হ্যাঁ অথবা না। ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিচ্ছে 90%, 98%, 95%, 80% লোক যে না, আমরা এখনই ভোট চাই না। তাহলে জনগণ আসলে কি চায়, আমাদেরকে সেই পালস বুঝতে হবে। বাংলাদেশের জনগণ আসলে যেটা চায় সেটা হচ্ছে যেই মন্দটা আপনার সামনে আছে তার চেয়ে বেটারমেন্ট চায়। যেমন আওয়ামী লীগ যখন বাংলাদেশে ছিল তখন জনগণের চাহিদা ছিল আওয়ামী লীগকে হটিয়ে যে আসুক, যেভাবে আসুক, আমরা তাকেই চাই। জনগণের কোনো ইন্ডিভিজুয়াল চয়েস নাই যে আমি বিএনপিকে চাই, আমি জামাতকে চাই, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই, আমি অন্য কাউকে চাই না। জনগণের চয়েস হচ্ছে আওয়ামী লীগ এত বড় ফ্যাসিস্ট ছিল, বাংলাদেশের মানুষের উপরে এত নিপীড়ন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই সময় যারাই মাঠে গোল দিতে পেরেছে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করতে শিখে গিয়েছে। যেমন আজকের যদি আওয়ামী লীগের এই পতনটা কোনো একটি রাজনৈতিক দলের সরাসরি ডাইরেক্ট ইন্ধনে কোনো একজন ব্যক্তির ক্রেডিটে হতো, জনগণ তিনি যা বলতেন সেই কথাই শুনতেন। কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটু ভিন্ন রোডম্যাপে হয়েছে, যদিও সকল রাজনৈতিক দলের সংগঠনের ব্যাকআপ রয়েছে, সাহায্য রয়েছে, সব ঠিক আছে, কিন্তু ফরম্যাটটা ভিন্ন হয়ে গিয়েছে। ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সবাই মিলে একটি সংমিশ্রিত পদ্ধতিতে এটা আবিষ্কার হয়েছে এবং এটা ইতিহাসের পাতায় নতুন হিস্ট্রি হিসেবে লিখিত থাকবে। এটার পূর্বের কারোর সাথে মিল থাকবে না। এই আন্দোলনের প্যাটার্নটা 53 বছরে কোনোদিন হয়নি। সে কারণে আজকের মানুষের চাহিদারও পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু আমরা যারা রাজনীতি করছি আমরা সেই চাহিদাটা অনুভব করতে পারছি না। আমরা এখনো ওল্ড প্যাটার্ন নিয়ে ভাবছি আমাকে আন্দোলন করতে হবে, আমরা ঈদের পরই আন্দোলন করব, আমরা এই সরকারকে সময় দিতে চাই, এতটুকু আমরা ভাবছি যে আমরা এই পদ্ধতিতে আগালেই হয়তো আমি জনগণের সমর্থন পাবো না। জনগণ আমাদের এই সকল থ্রেট, এই সকল আজগুবি বিভিন্ন মন্তব্য বক্তব্য এগুলো সমর্থন করে না। হ্যাঁ, কিছু মানুষ আপনার সামনে বসে করছে, যেই মানুষগুলোর গ্রাউন্ডে কোনো পিপল নাই, যেই মানুষগুলো হয়তো আপনার কাছে চাঁদাবাজির জন্য, সন্ত্রাসীর জন্য, বিশেষ কিছু পাওয়ার জন্য, বিশেষ লোভ লালসার জন্য তারা লড়াই করছে, সংগ্রাম করছে। একটা সময় সে এমপি হবে, মন্ত্রী হবে, কমিশনার হবে, বিভিন্ন পোস্টে নিয়োগ পাবে, এই কিছু মানুষ। কিন্তু এগুলো দিয়ে সাধারণ মানুষকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। সে কারণেই বলছি ঈদের পরে আন্দোলন, এই আন্দোলনটা একদিকে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু অন্যদিকে এটাও হতে পারে ঈদের পরের আন্দোলন জনগণ ঐক্যবদ্ধভাবে ইউনূস রক্ষার আন্দোলন করতে পারে। এবং এটা আমি আগাম সংকেত দিয়ে রাখলাম, বাংলাদেশে অপেক্ষা করেন, এটাই ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে যত বেশি দ্রুত নামাতে চাবেন সে তত বেশি রাজনীতিতে ফল করবেন, রাজনীতিতে আপনি তত বেশি কাঁচা থাকবেন, জনগণের কাছ থেকে তত বেশি ছিটকে পড়বেন। সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন পর্যন্ত থাকার জন্য একেবারে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন, মোটেও না। আমি এখনো কনফিডেন্টলি বলছি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কোনো সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে, সর্বোচ্চ জুন হতে পারে। যদিও আমি জুনের জায়গায় জুলাই আগস্ট হলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলছি যারা এই আন্দোলনের চিন্তা করছেন আপনারা আন্দোলন না করে ফ্রি মুডে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার কমিটমেন্ট পর্যন্ত কাজ করার সুযোগ দিলে আপনার আন্দোলন ছাড়াই ক্ষমতায় যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে, বাংলাদেশের রাজনীতিতে মানুষের ভালোবাসা পেতে সহজ হবে। কিন্তু কেউ যদি এইটাকে বাড়াবাড়ির চিন্তায় নিয়ে যান যে ডিসেম্বরেই আমার মিছিল নিয়ে নামতে হবে, ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে হটাতে হবে, এতে রাজনীতিতে এমনও হতে পারে জনপ্রিয় ব্যক্তিরাও অনেক সময় জনরোষের শিকার হয়ে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে। এমনও হতে পারে সরকার আপনাদের উপরে রাগান্বিত হয়, দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দিল, রাগ ঢাক ছাড়াই একেবারে নির্বাচন পদ্ধতিতে চলে আসলো। জনগণ তখন সিদ্ধান্ত নিবে যে আমরা একটা জিনিস চেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটু স্বাধীন মতো থাকুক, কিন্তু আপনারা দিলেন না, ঠিক আছে তাহলে আপনাকে আমি ভোট দিব না। কে ঠেকায় দেখা যাবে। এই যে ভোটের রাজনীতিতেও আমাদেরকে সেই কৌশল রপ্ত করা ছাড়া বাংলাদেশে আপনি রাজনীতিতে টিকতে পারবেন না। কথাগুলো ছোট মুখে শোনাচ্ছে তো অনেকের কাছে এটাকে মনে হবে না গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথাগুলোই বাস্তবায়ন হবে, লিখে রাখেন। আমি বলছি এই কথাগুলো বাস্তবায়ন হবে, লিখে রাখেন। এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি এখন বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এখন ঐক্যবদ্ধভাবে একই আওয়াজ তুলছে, ইউনূস সাহেবকে লম্বা সময় চাই। কেন তুলছে? জনগণ আসলে এত পাকনামি পছন্দ করে না। জনগণ বাংলাদেশের মানুষের শান্তি চায়, জনগণ একটু ব্যবসা বাণিজ্য করতে চায়, জনগণ একটু নিরিবিলি টাকা ইনকাম করতে চায়। আমি যখন নিউজটি করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন। এই বৈঠকটার বেশ কয়েকটি দিক আছে। প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দিকটা, ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থেকে এই বৈঠকটা শুরু। কেউ কেউ বলছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এই যে ভারত, পাকিস্তান, চীন, তারপর হচ্ছে যে আপনার আশেপাশের রাষ্ট্রগুলোর তুলনায় মানে মিয়ানমারের নিচে আমরা আছি 37% এই যে শুল্ক চাপাই দেওয়া হয়েছে, এটা বেসিক্যালি সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের উপর যে বিরক্তির একটা ইস্যু আছে, সেই পুরনো ফান্ডিং ইস্যুকে কেন্দ্র করে ক্লিন্টন ফাউন্ডেশনকে, সেটার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে বাংলাদেশের উপর 37% তারা এই যে শুল্ক চাপাই দিছে। কারণ বাংলাদেশ খুব বেশি যে মানে আমাদের তুলনায় আমরা অনেক কিছু এক্সপোর্ট করি, বাট আমেরিকার ইকোনমিতে আমাদের এই এক্সপোর্টের ইস্যুটা হয়তো একটা চালের দানার পরিমাণ তাদের টোটাল ইকোনমির মধ্যে, বাট তারপর 37% চাপাই দিছে। তো এখন এটা নিয়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যাবে 100%। তো এখন কিভাবে আসলে এখান থেকে উত্তরণ করা যায়, এটা এই মুহূর্তে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কারণ যে 37% আপনি শুনছেন এটা কিন্তু 37 না, এটার সাথে আবার ভ্যাট আছে, ট্যাক্স আছে, আরো টুকিটাকি ওই দেশের ইনক্লুসিভ অনেক কিছু আছে, যেটা হয়ে যাবে নিয়ার অ্যাবাউট 45 to 50।
মানে আগে আমেরিকাতে যে ব্যবসাটা আমরা করতাম এই ব্যবসাটা অনেক গুণে ব্যয়বহুল হয়ে যাবে। তো সেই তুলনায় আমাদের ব্যবসায়ীরা কতক্ষণ টিকে থাকতে পারবে? কেউ কেউ বলছেন যে এই ঘোষণায় ভারত অনেক দূরে এগিয়ে যাবে, তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমেরিকার বাজার ধরতে সোজা হবে, কারণ যে ভারতের দিচ্ছে 24 মনে হয়, আর আমাদেরকে দিচ্ছে 37-13% না 1%। ইন্টারন্যাশনাল মার্কেটে 1% বিট করেই কিন্তু ব্যবসা করা হয়। তো সেই জায়গায় 13% এটা বিশাল ধাক্কা বাংলাদেশের গার্মেন্টসকে ধ্বংস করার জন্য। যে কোনো কারণেই হোক বাংলাদেশ এখন রোশানলে আছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান। গেল কয়েক ঘন্টা আপনার এই বৈঠকটি হয়েছে। জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতেই বেসিক্যালি এই সভাটা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে আলোচনা করতে কিভাবে এটাকে সমাধান করা যায়, আমাদের রেসপন্স কি হবে, আমরা মার্কিন প্রশাসনকে কি লিখবো, এ নিয়ে আলোচনা হয়েছে। আর সরকারের যিনি উপদেষ্টা আছেন, প্রেস সচিব আছেন শফিকুল, তিনি বলছেন আমি এটুকু বলতে পারি আজকের বৈঠক থেকে খুব ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে। আর বাংলাদেশকে যেই জায়গায় 15 থেকে 37 উত্তোলন করা হয়েছে, এখান থেকে সামহাও উত্তরণের একটাই উপায়, আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ট্রাম্প বলছে যে শুল্ক থেকে বাঁচতে হলে একটাই উপায় কি, যে তোমরা তোমাদের কলকারখানাগুলো আমাদের দেশে এনে এস্টাবলিশ করে, তাহলে কি হবে, সেই দেশে কর্মসংস্থান বাড়বে, সেই দেশে সরকারের রাজস্ব বাড়বে, ট্যাক্স বাড়বে, অনেক কিছু কিন্তু সেখান থেকে তারা অ্যাচিভ করবে, যেটা এখন তারা পারতেছে না। তো আমাদের দ্বারা কি সম্ভব না, ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা সম্ভব না, যেটা চীন করছে। সো আমাদের যেটা করতে হবে, পাম্পটি দেওয়া হোক, কূটনৈতিক চ্যানেলে হোক, অথবা ডক্টর ইউনূসের ব্যক্তি যে লিঙ্ক আপ আছে সেটা দেওয়া হোক, মানে যে কোনো মূল্যে এই শুল্কের রোশানল থেকে মিনিমাম লেভেলে ভারতের লেভেলে নামতে হবে। কেন? ভারত এবং বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দখল করার মধ্যে প্রতিদ্বন্দ্বী, খেয়াল রাখতে হবে। সো এখানে 1% ইস্যু, মানে আমরা তো এক্সপোর্ট করি গার্মেন্টস, অন্যান্য জিনিস হয়তো 2-1% করি। তো এই জায়গাটা আমাদের জন্য বিশাল একটা ধাক্কা, ক্ষতি, হুমকি সবকিছু পড়বে, যেটা হয়তো জাস্ট মাত্র 1 বছরের মাথায় আপনি দেখবেন যে অনেক কিছু ঘটে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ট্রাম্পের মনটা একটু নরম করে আর বাংলাদেশকে এই ইস্যুটাতে একটু স্যাক্রিফাইস করে। দেখা যাক ডক্টর ইউনূস কতটুকু ক্যাপাবল, এই প্রথম তিনি এমন এগুলি পরীক্ষায় পড়ছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বক্তব্যগুলো শোনার পরে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, কারণ আপনারা বুঝমান যারা নিউজ দেখে বা যারা নিউজ নিয়ে গবেষণা করে, যে আপনাদের নিউজগুলো যারা আপনারা দেখেন, অধিকাংশই আপনারা রাজনৈতিক ইস্যু নিয়ে লাড়াঘাটা করেন এবং বাংলাদেশের পরিস্থিতি, প্রেক্ষাপট জানতে আপনারা ইচ্ছুক, যার কারণে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন। তো আশা করি যেই ভিডিওগুলো নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম সেগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনেছেন। তো শোনার পরে তো হয়তো অনেক কিছু বুঝেছেন। তো আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। আর কে ডক্টর ইউনূস সাহেবকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি চাই আপনারা কি চান একটি কমেন্ট বক্সে জানিয়ে দিন, না চাইলে সেটাও জানিয়েন। তো ভালো থাকবেন, ভিডিওটা পারলে শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।